জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত আমরা জীবনের অনেকগুলো ধাপ অতিক্রম করি। শৈশবকাল, কৈশোরকাল, তারুণ্য, মধ্য বয়স, বার্ধক্য, এরকম অনেকগুলো ধাপ পার হয়ে আমরা জীবনের শেষ পরিণতিতে গিয়ে পৌঁছই। প্রত্যেকটি ধাপের আছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং সৌন্দর্য। শৈশব এবং কৈশোরের যে বেড়ে ওঠার চ্যালেঞ্জ, তা নিয়ে আমরা অনেক কথা বলি। তারুণ্যের নানান চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলি। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো দর্শক, সেটি হচ্ছে মধ্য বয়স। এই মধ্য বয়সের কিছু ক্রাইসিস আছে এবং একই সঙ্গে মধ্য বয়সের কিছু সৌন্দর্যও আছে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ প্রমিসেস জানতে চাইয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও কলামিস্ট, যিনি কাজ করছেন বাংলাদেশ আর্মড ফোর্সেসে, মেজর ডাক্তার খসরোজ সামাদ। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। কেমন আছেন? জি, ভালো। আপনাকে আমরা এর আগেও পেয়েছি এবং এর আগে আসলে আমরা ড্রাগ নিয়ে বেশি কথা বলেছি, কারণ আপনি ওই বিষয়ে খুব স্পেসিফিক্যালি কাজ করেন এবং আপনার অভিজ্ঞতা থেকে অনেক শেয়ার করেছেন। তো আজ আমরা যে বিশেষ বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে মিডল এজ বা মধ্য বয়সের ক্রাইসিস। তো এই বিষয়টি আসলে একটা আলোচনা করবার মতো বিষয়, এবং যেটি বলছিলাম যে প্রত্যেক বয়সেরই একটা সৌন্দর্য আছে এবং বেশ কিছু চ্যালেঞ্জও আছে। তো আজ আমরা এই বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলবো। তো শুরুতেই জানতে চাই, এই মধ্য বয়সের যে ক্রাইসিস, এই ব্যাপারটা কি? জি, আসলে মধ্য বয়সটা কি, জি, এই ফিগারটা আগে আমরা ফোকাস করি। 40 থেকে 65 বছর। আমরা সম্প্রতি জানি যে মানুষের লাইফের এক্সপেক্টেন্সি বেড়ে গেছে বিশ্বজনীন, বাংলাদেশেও। আগে ছিল 40 থেকে 60 বছর। আমরা প্রাতিষ্ঠানিকভাবে এখন 40 থেকে 65 বছর বয়স যার, তাকে আমরা মিডল এজ বলবো, মধ্যবয়সী। জি। আপনার প্রশ্নের সেকেন্ড অংশ, সেটা হচ্ছে ক্রাইসিস। আমরা ক্রাইসিসের প্রচলিত বাংলায় বলি যে সংকট। 40 বছর বয়স থেকে 65-তে মানুষের জীবনে অনেকগুলি ধাপ চলে আসে। কারো চাকরি জীবনটা শেষ হয়ে যায়, তিনি রিটায়ারমেন্টে যান। উনি চাকরি জীবনে যতটুকু তার নিজস্ব প্রভাব প্রতিপত্তি, তার চেয়ার, তার ক্ষমতা, আর্থিক নিশ্চয়তা, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, স্বাস্থ্য, এগুলি অফিস যেরকম দেখত, ঠিক যেদিন উনি চাকরিটা শেষ করেন, বলা চলে যে ওনার সব কিছুই কেড়ে নেওয়া হয়। উনি নিশ্চয়তা হারিয়ে ফেলেন। সেই নিশ্চয়তার সাথে সাথে তার নিশ্চয়তার সাথে সাথে তার স্ত্রীর, তার সন্তানদের, তাদের পরিচয়ের সংকট থাকে। এছাড়াও আরও কিছু বিষয় জড়িত থাকে, সেটা হলো যে মৃত্যু ভয়। এটা 40-এর নিচে খুব কম তরুণী মৃত্যু ভয়টা ভাবে, কিন্তু 40 এবং তদূর্ধ্ব হলে পারে তখন মৃত্যু ভয়টা অহরহ আসতে থাকে। এবং মৃত্যু ভয়, এই যে অনিশ্চয়তা, তাকে অনেক ধরনের সিরিজ অফ দি আফটার ইফেক্টে নিয়ে যায়। এবং সমস্যাগুলি হয় তথ্য প্রযুক্তির যুগে এগুলি বাইরে চলে যায়। ওনার যে সামাজিক অবস্থান, সেটা অনেক বড় রকম প্রশ্নবিদ্ধ করে। সেটা তার পরিবার ভিকটিম হয়, তার সন্তানেরা, তাদেরকে দেখিয়ে দেওয়া হয়, ওই যে তোমার বাবা বা তোমার নিকটজন এরকম করছে। এবার সন্তানদের প্রশ্ন আসলো, সন্তানেরা হয়তো তখনও কেউ প্রতিষ্ঠিত বলতে আমরা যেটি বুঝি যে ভালো একটি চাকরি করে, অথবা প্রচলিত অর্থে মেয়েদের একটা ভালো বিবাহ হয়, এটা হয়তো অনেকেরই সেটা শেষ করতে পারেন না। তখন ওই যাদের বিবাহযোগ্য কন্যা অথবা চাকরি যারা পায়নি, তাদের নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়। আবার ওই সন্তানেরা বাবা মাকে হয়তো চাপ দেয় যে আমি এমন জায়গাতে পড়তে যাওয়া বা এমন অর্থের প্রশ্ন তারা তোলে যে সেটা হয়তো পিতার পক্ষে সেই খরচটা করা সম্ভব না। এই সময়কালে তার যে গ্রামের বাড়ি, সেখানে হয়তো তার বাবা থাকেন, মা থাকেন, বা ভাই থাকেন, বোন থাকেন, তাদের প্রতি তার একটা দায়বদ্ধতা থাকে। সেটা শুধু আর্থিক যে ব্যাপারটা এরকম না, অন্য দায়িত্ববোধেরও ব্যাপার থাকে। তো দেখা গেল যে উনি একটা টান পড়নের মাঝখানে পড়ে যান, যে বাবা টানছেন একদিকে, মা টানছেন একদিকে, তার নিজের জবের জন্য একটা ইনসিকিউরিটি সেদিক থেকে একটা আসছে, স্ত্রী টানছেন আরেক দিকে। এইরকম ক্ষেত্রে অনেকে আবার অসুস্থ হয়ে পড়েন, অর্গানিক শারীরিক অসুস্থতা। কেউ হার্ট অ্যাটাক হন, তখন তো তার বয়স 60-র কাছাকাছি, কিন্তু হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। অনেকের প্রেশার, ডায়াবেটিস, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারো কিডনি রোগ হতে পারে। এবং এই যে অসুস্থতা, অনেকে শারীরিক পরিশ্রম করেন না বিধায় ওবেসিটিতে ভোগেন, এই স্থূলতা, এই সব কিছু মিলিয়ে উনি এক ধরনের সংকটের মুখে পড়েন। এবং অনেক ক্ষেত্রে তার হাতে এটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে না। তো এই যে বহুমাত্রিক জটিলতা,
এই বয়সটিতে, এটাকেই মোটামুটি ভাবে আমরা মিডল এজ ক্রাইসিস বলি। তো আসলে এটা বহুমাত্রিক, অনেকগুলো দিক থেকে। আপনি বলছেন যে একজন মানুষের আইডেন্টিটি ক্রাইসিস সে সময় হতে পারে, কারণ এটা একটা ট্রানজিশনের টাইম। সে একটা সময় 40 থেকে 65 আসলে 25 বছর, ঠিক তাই, সেটা একটা অনেক লম্বা সময়। এই সময়ের মাঝে অনেক তার পরিচিতিটা একটা সময় পর্যন্ত অনেক প্রসারিত হয় এবং তারপর গিয়ে একটা সময় শেষও হয়, সেটা তাকে এক্সপিরিয়েন্স করতে হয়। এই সময়ের মাঝে তাকে অনেক শারীরিক পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হয়। তো তার সঙ্গে সঙ্গে আপনি আরেকটা বিশেষ বিষয় এনেছেন, সেটা হচ্ছে পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, সেটাও এই সময়ের মাঝে আপনি এনেছেন। আমি প্রত্যেকটা জায়গা সম্পর্কে আলাদা আলাদাভাবে আসলে জানতে চাইব। এবং আরও একটি বলেছেন যে এই যে নিজের আইডেন্টিটি ক্রাইসিস, সেখানে থেকে মানে আমি নিজেকে এক জায়গায় একরকমভাবে দেখতাম, এখন ভিন্নভাবে দেখছি। একই সঙ্গে পরিবারের অন্য মানুষগুলো তাকে কীরকমভাবে নিচ্ছে, এই জায়গাটিও তাকে আবার এক্সপিরিয়েন্স করতে হয়। তো মোটা দাগে এই 4টা দিক আমরা পেয়েছি এই বহুমাত্রিকতার মধ্যে থেকে। তো আমি একটু যদি শুরু মানে একটা একটা করে যদি স্টার্ট করি, যে শারীরিক পরিবর্তনের যে ব্যাপারটা, 40 থেকে 65 তো 25 বছর। তো 40-এর পর থেকে যে শারীরিক পরিবর্তনগুলো আসে, কী ধরনের পরিবর্তন আসে, এবং সেটাতে আসলে একজন মানুষ, একজন ব্যক্তি হিসেবে, সেটা আমরা নারী পুরুষ ভেদে আমরা বলবো যে পুরুষদের ক্ষেত্রে সেই পরিবর্তনগুলো তারা কীরকমভাবে এক্সপিরিয়েন্স করে এবং নারীদের ক্ষেত্রে কীরকমভাবে এক্সপিরিয়েন্স করে, একই সঙ্গে তার মানসিক প্রভাবটা কি। এটা খুবই ডিস্টিংক্টলি পার্থক্য করা যায় পুরুষ এবং স্ত্রীদের ক্ষেত্রে। কারণটি হরমোনাল। আমি যখন স্ত্রী কথাটি বলবো তখন ওটি আসবে। পুরুষের কথাটি বলি, পুরুষের যে শারীরিক বিষয়টি হয়, এটি তার নেচার অফ জব অনেকটা নির্ধারণ করে। যিনি ম্যানুয়াল পরিশ্রম করেন শারীরিকভাবে, আমার রিক্সাওয়ালা ভাই যিনি ইট ভাঙেন, ওনারও তো মিডল এজ আসে, ওনারও তো জীবন নিয়ে আমাদের ভাবতে হবে। তো ওনার শারীরিক পরিশ্রমটা উনি অনেক বেশি করেন। ফলে এই কম শারীরিক পরিশ্রমের কারণে যেগুলি আমাদের বেশি অসুখ বলে আমাদের পরিচিত, কোলেস্টেরলের সমস্যা, ব্লাড প্রেশার, ডায়াবেটিস কন্ট্রোলে না থাকা, কিডনিতে অসুখ হওয়া, হার্টের অসুখ হওয়া, এগুলো তো বড় রকম। একটা হলো যদি এই হার্টের অসুখ, এগুলি প্রায় আমৃত্যু চলতে থাকে এবং এর ওষুধগুলিও আমৃত্যু চলতে থাকে, এবং এই ওষুধগুলি চাক আর না চাক কিছু অ্যাডভার্স ইফেক্ট, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া তাকে দিয়েই দেয়। এইগুলি তার মুড ডিসঅর্ডারও করতে পারে, উনি খিটখিটে হয়ে যেতে পারেন, এটা ওনার নিয়ন্ত্রণে থাকছে না। আবার এটা যে ওষুধের জন্য, এটা অনেক ক্ষেত্রে উনি বুঝতে পারেন না। আবার বুঝলেও ওই রকম বিকল্প এমন কোনো ওষুধ পাওয়া কঠিন হয়ে যায় যেটা তার প্রাইমারি প্রবলেমটাকে কন্ট্রোল করে। এছাড়া অ্যান্ড্রোজেনিক কিছু সমস্যা থাকে, হরমোনাল কারণেও থাকে। তো তাতে যেটা হয়, তার চুলের রং পরিবর্তিত হতে থাকে, সাদা হয়। এটি আপাতভাবে খুব সহজ হলে পারেও এটা অনেকে এটা নিতে পারেন না। এটা তো একটা প্রকৃতি প্রদত্ত, এটা নিয়ে যাওয়াটাই খুবই স্বাভাবিক। পৃথিবীর সব মানুষই একটা পর্যায়ে বার্ধক্যে আসবেন, 40-এ আসবেন, 50-এ আসবেন, যদি উনি বেঁচে থাকেন। এতে তার শারীরিক পরিবর্তন হবে, চামড়া অনেকের রিঙ্কেল পড়বে, একটু ঝুলে যাবে, সেখানে বয়সের ছাপটি ফুটে উঠবে। এটা যদি উনি মেনে নেন তাহলে কোনো জটিলতা নাই। এটা তো একটা অপরিহার্য এবং প্রকৃতির স্বাভাবিক নিয়ম। যখনই উনি মনে করছেন, যখন উনি দাঁড়াচ্ছেন আয়নার সামনে, দেখছেন চামড়াটি ঝুলে গেছে, দেখছেন যে দাড়ির রং পাকা হয়েছে, চুলের রং পাকা হয়েছে, তখন ওনার ভেতরে একটা বিভিন্ন রকম মনোজাগতিক অস্থিরতা, অনিশ্চয়তা কাজ করে। এটা কেন হলো, আমি তো অমন ছিলাম না। সবচেয়ে যে ঘটনাটা শারীরিকভাবে কাজ করে, উনি তুলনা করতে থাকেন যে আমার বয়সে আমার ওই বন্ধুটার তো শরীর চমৎকার, ওর তো চুল পাকেনি, ওর তো প্রেশার নাই, ওর তো ডায়াবেটিক নাই, আমার তো হার্টের অসুখ হয়ে গেল, তাহলে আমার কি হবে। এইটা যখন উনি কম্পেয়ার করে নিজেকে আর একটা ইনসিকিউরিটির মধ্যে ফেলেন, এটা একটা ভয়ানক দিক। এবার আসা যাক আমাদের মা বোনদের ক্ষেত্রে কি হয়। মা বোনদের ক্ষেত্রে আমরা কম বেশি জানি যে মেনোপজ একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এর মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, এটা হরমোনাল ডেফিসিয়েন্সি হয়, স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনটা কমে যায়, মূলত স্ট্রোজেনটা কমে যায়। ফলে নারীর যে কমনীয়তা বলতে আমরা যেটা বুঝি, সেটা কিছুটা হলেও কম হয় এবং অনেকের হরমোন রিপ্লেসেরও প্রয়োজন হয়, হরমোন কমে যায়। এতে নারীর যে কমনীয়তা আমরা একবার বলার চেষ্টা করলাম, তার স্নিগ্ধ মাতৃরূপ, স্নিগ্ধ ভগ্নীরূপ বা স্নিগ্ধ জায়া রূপ, এইগুলি একটু প্রশ্নবিদ্ধ হন। তো উনি কখনো কখনো এই অল্পতে তার মুড ডিসঅর্ডার হয়, উনি অল্পতে রেগে যান বা উষ্মা প্রকাশ করেন, অস্থিরতা দেখা যায়, রাতে কারো ঘুম হয় না, কারো প্যালপিটেশন, বুক ধরফর ধরফর করতে থাকে, অস্থিরতায় ভোগেন,
মৃত্যু চিন্তা খুব বেশি করেন এবং জাগতিকের সাথে সাথে আমরা নিশ্চয়ই ধর্ম পালনকে মনে করি ঠিক আছে, কিন্তু এতরিক্ত ধর্ম পালন করেন যে উনি অন্য স্বাভাবিক জীবন থেকে একদমই বিচ্ছিন্ন হয়ে যান অনেক ক্ষেত্রে। তো এই সব কিছু মিলে এমনকি তার সন্তানের প্রতি বা হাজব্যান্ডের প্রতি কিছু সন্দেহ প্রবণতা তৈরি হয়, সেটি হয়তো বাস্তবিক সত্য না। এবং স্বামীর প্রতি সন্দেহ প্রবণতা এরকমই সাধারণত হয় যে স্বামী হয়তো এক্সট্রা ম্যারিটাল কোনো রিলেশনে আছেন, কিন্তু ভদ্রলোক আসলে এমনটি নন। এমনি তারা তো প্রফেশনাল কলিগের সাথে সাধারণ একটা কথা বললেন, উনি অতিরিক্ত রিয়্যাক্ট করেন। তার পুত্রকে নিয়ে হয়তো, এখন তো একটু অস্থির যুগ, পুত্রকে নিয়ে ভাবেন যে সে হয়তো ড্রাগস খেলো, মেয়েকে ভাবলো যে সে হয়তো এমন একটা সাথে সময় কাটাচ্ছে সেটি হয়তো তার জন্য নিরাপত্তা না। এরকম কিছু ফিক্সিসাস কল্পনার ভেতর দিয়ে উনি আনেন, নিজেকেই উনি নিজের প্রতিদ্বন্দ্বী তৈরি করেন। এটার জন্য কিছুটা হরমোন দায়ী, কিছুটা ওনার অ্যাপটিটিউড দায়ী, কিছুটা তার পরিবেশ দায়ী। এভাবেই একটি নারী, একটি পুরুষ এই যে জটিলতার ভেতরে যাকেন, এটাকে আমরা মিডল এজ ক্রাইসিসের বৈশিষ্ট্য বলি। চমৎকার বলেছেন। আমরা শারীরবৃত্তীয় ব্যাপারটি সম্পর্কে জানলাম এবং আমাদের একটা বিরতিরও সময় হয়ে এসছে। বিরতির পর ফিরে এসে বাকিগুলো নিয়ে শুনবো। দর্শক সঙ্গেই থাকুন, ফিরে আসছি ছোট্ট বিরতি নিয়ে। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে মধ্য বয়সের ক্রাইসিস। কথা বলছেন মেজর ডাক্তার খসরুজ সামাদ। ডাক্তার, যে জায়গাটাতে ছিলাম আমরা, যে মিডল এজের কিছু শারীরবৃত্তীয় ক্রাইসিস আছে, বেশ কিছু পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হয় এবং আপনি সুন্দরভাবে পরিবর্তনগুলো বলেওছেন। এবার আপনি এর মাঝে বেশ কয়েকবার বলেছেন যে মৃত্যু ভয় কাজ করে। এই জায়গাটি সম্পর্কে আমি একটু জানতে চাই যে মৃত্যু ভয়টা এত বেশি কেন কাজ করে এই সময়ে? জি, ধন্যবাদ। মৃত্যু ভয় কাজটা তো আসলে এটা ইতিবাচকও হতে পারতো, আর কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে নেতিবাচক হয়ে যায়। ইতিবাচক মানে কি, বা মৃত্যু ভয় বলতে চাচ্ছি কি, এই বয়সে উনি ওনার আশেপাশে অনেকে চলে যান। 50 বছর বা 60 বছরে তার ফার্স্ট কাজিন চলে যেতে পারে, ওনার আপন ভাই চলে যেতে পারে। ওই সময় গেলে মা বাবা তো সাধারণত চলে যানই, এবং ওনার কলিগ, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, ইনার অনেকে চলে যান। তার তথ্য প্রযুক্তির যুগ, অনেকে কানেক্টেড হয়ে প্রতিনিয়ত একটা করে দুটো করে কাছের মানুষ চলে যাওয়ার খবর পান। আর আন্তর্জাতিক, রাষ্ট্রীয় ইত্যাদি ভেবে অনেক ধরনের দুর্যোগ, মহামারী, যুদ্ধ, অনিশ্চয়তা, এইগুলিতে দেখেন যে অনেক কাছের মানুষ চলে গেছে। এই ঘটনাটা উনি নিজেকে মিলিয়ে নেন। মৃত্যু তো অনিবার্য। আমি যতই মৃত্যু ভয় ভীত থাকি বা মৃত্যুর ভয় না পেয়ে যদি আমি খুব কর্মঠ থাকি, তাতে আমার যখন মৃত্যু তখন মৃত্যুটাই আসবে। সুতরাং ভীতিটা আসলে ইতিবাচক না। ইতিবাচক কি হতে পারতো? ইতিবাচক হতে পারতো যে আমার অনেক তো দায়বদ্ধতা আছে আমার পরিবারের কাছে, রাষ্ট্রের কাছে, আমার নিজের কাছে। তাহলে আমি আমার যে অতীত জ্ঞান, আমার যতটুকুই হোক না কেন, যতটুকু প্রজ্ঞা, যতটুকু শিক্ষা, এটা তো আমার সন্তানকে দিতে হবে, সন্তানকে মানুষ করতে হবে, আমার পরিবারকে এবং বৃহত্তর পরিমণ্ডলে সমাজকে দিতে হবে, সোসাইটি, রাষ্ট্রকে দিতে হবে। তাহলে এই আমাকে তো মরে যেতে হবে, তাহলে যতদিন আমি বাঁচি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি কাজ করে যাব। পাশাপাশি আমার নিজস্ব উপাসনা, ধর্মীয় আচার বা যেগুলি যেগুলি থাকে, সামাজিকতা, সব আমি করে যাব। এটা যতদিন বাঁচবো ততদিন আমার কমিটমেন্ট হওয়া উচিত। রবীন্দ্রনাথও অসংখ্য কবিতা আছে, তো আমরা সেগুলিতে যাচ্ছি না, বা মনীষীদের অনেক বাণী আছে যে আমাদের মৃত্যুদিন পর্যন্ত কাজ করে যেতে হবে। এবং পবিত্র গ্রন্থেও লেখা আছে যে আমাদের মৃত্যু ভয়ে ভীত হতে হারিয়ে গেলে হবে না, আমাদের কাজ করতে হবে। এবার আসি নেতিবাচক দিকটা। ওনার ভেতরে মানে এই মিডল এজ ক্রাইসিসে যারা ভোগেন, তারা ওই যখন কাছের একটা মানুষ যেটা দেখেন, বিশেষ করে তার থেকে 1 বছর ছোট হতেই পারে, বা সমস্যা হয়, হ্যাঁ এবার তো বোধহয় আমার টার্ন আসলো, উনি ওভাবে মেলাতে থাকেন যে আমি তো বড় ভাই, আমার ছোট ভাই চলে গেল, তাহলে তো আমার কলিগ, তার মানে হয়তো আমার দিক আসছে। আর যেটা বলেছে যে হরমোনাল কারণেও, হরমোনাল যে নেগেটিভ দিক আছে, অর্থাৎ হরমোন যে কমে যাচ্ছে, এটার কারণেও মৃত্যুভীতি হতে পারে। তাহলে ওটাও তো খুব আসে যে আমার অনেকগুলো দায়িত্ব বাকি আছে, সেটা নিয়েও একটা অ্যাংজাইটি, আমি যদি মরে যাই এখন হুট করে, তাহলে এই দায়িত্বগুলো ভীতির কারণে কি হয় সেই প্রশ্নটিও আরেকটি আমাদের প্রশ্ন আসে। ভীতির কারণে ওই যে যেটা বললাম যে আমার সন্তানদেরকে স্ট্যাবলিশ করে দেওয়ার প্রশ্ন আছে, ন্যূনতম স্ট্যাবলিশমেন্ট। তো আমি কতটুকু আমার সন্তানকে, অন্তত আমি যতটুকু এসেছি আমি তো ততটুকু চাইতেই পারি আমার সন্তান ততটুকু স্ট্যাবলিশ হবে। তো তখন হয়তো ওই সন্তানকে আমাদের ওই বয়সটা আসে না যে আজকে আমি নাই, আমার সন্তান আমার শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপার তো না, আমার যে সোশ্যাল সিকিউরিটি, আমি তাকে যেভাবে বড় করি
তার স্পিরিচুয়াল ব্যাপারটাও আছে, তার সোশ্যাল ব্যাপারটা আছে, তার নার্সিংয়ের ব্যাপারটা আছে, ফাদারশিপ দেওয়ার ব্যাপারটা আছে। এইগুলি যদি আমি না দিই তাহলে তো ওই জায়গাটাতে একটা ঘাটতি পড়ে যাবে। আবার আমার পরিবার যিনি, স্ত্রী যিনি আছেন, তাকেও শুধুমাত্র আমার বায়োলজিক্যাল ব্যাপারটি অথবা শুধুমাত্র অর্থের ব্যাপারটি, হ্যাঁ সেটারও দরকার আছে, কিন্তু পাশাপাশি তাকেও সময় দেওয়া, তাকেও সিকিউরিটি দেওয়া, এই বিষয়টিও জড়িত থাকে। তাতে হয় কি, এই রকম মৃত্যুভীতি এত বেশি কাজ করে। বিশেষ করে আমরা কোভিডের সময় দেখেছিলাম, কোভিডের সময় যখন আশেপাশে ব্যাপক মৃত্যু হচ্ছে, তখন কিছু মৃত্যুভীতি যদি আসে সেটাকে একদমই দোষে দেওয়া যাবে না। প্রতিনিয়ত উনি টেলিভিশন খুললেই মৃত্যুর ছবি দেখতে পাচ্ছেন। তো এই মৃত্যু ভীতিটা কারো কারো ক্ষেত্রে আরো আত্মহননের দিকে যায়, মানে আমি তো মারাই যাব, তখন আর উনি নিজের জন্য যতটুকু কেয়ার নেওয়া, নিজেকে সুস্থ রাখতে গেলে যতটুকু ধরা যাক, যত্নশীলের জন্য তো অন্তত কিছু না হোক যদি উনি দিনে একবার 30 মিনিটের জন্য হাঁটেন, এটি অনেকটাই কাভার করবে। আর একটু নিউট্রিশনাল ফুড খেতে হবে। এই সময়কালে আমরা দেখতে চাই যে অনেক ক্ষেত্রে পিকা ডেভেলপ করে, পারভার্টেড অ্যাপিটাইট ডেভেলপ করে, অর্থাৎ যেগুলি স্বাস্থ্যসম্মত না বা যেগুলি মানা করা আছে, ডায়াবেটিস হয়েছেন, উনি মিষ্টি জাতীয় কম খাবেন, উনি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খান। ওনার প্রেশার খুব বেশি আছেন, কোলেস্টেরল খাবার মানা, উনি লুকিয়ে লুকিয়ে গরুর মাংস বা এই জাতীয় চর্বি বা রেড মিট টাইপের খাবার খান। ওনাকে শাকসবজি খেতে বলা হয়েছে, উনি শাকসবজি পছন্দ করেন না। ওনাকে সোডা, কোলা জাতীয় খাবার খেতে মানা করা আছে, উনি লুকিয়ে লুকিয়ে কোলা খান। এবং ওটা যে উনি খাচ্ছেন এটা কিন্তু উনি বুঝতে পারছেন না, এবং এটি তাকে বারবার করে একটা চক্রের মধ্যে ফেলে এবং স্থূলতার পর্যায়ে নিয়ে যায়। এটা আমরা একবার একটু ফোকাস করার চেষ্টা করেছি। তাহলে তখন আবার সবাই ওকে বলে, এই তুই তো মোটা হয়ে গেছিস। তখন এটা বডি শেমিংটা আবার খুব বিচ্ছিরি রকম হয়ে যায়, যে প্রতিদিন সে শোনে আমি মোটা হয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দৈহিক মনোদৈহিক সমস্যার ভেতর দিয়ে এই মৃত্যু ভীতিটা তাকে নিয়ে যায়। তো আমি আরেকটি ব্যাপার আসলে আনতে চাই, আপনি যেমন এনেছেন যে এই বয়সে এক্সট্রা ম্যারাইটাল বা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যাওয়ার মতো একটা ঘটনাও ঘটে। এই ব্যাপারটি আসলে এই বয়সে কেন? জি, এটা তো তথ্য প্রযুক্তির যুগ। আমাদের যে সংস্কৃতি পরিমণ্ডলে আমাদের পিতামাতারা যে শিখিয়েছিলেন শৈশব কৈশোরে, আজকের দিনে এসে আমরা দেখতে পাই যে এই ভ্যালুসগুলি শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে বিশ্বায়নের যুগে এটা অনেকটা পরিবর্তন হয়েছে। সম্পর্ককে বিভিন্নভাবে দেখা হয়েছে। তো সম্পর্ক যেভাবেই তথ্য প্রযুক্তি উপস্থাপন করুক না কেন, এটার ব্যাপারে আসলে কোনো ইতিবাচক দিক সমাজবিজ্ঞানী বা মানুষ এটা দেখাতে পারেন নাই। আগের তুলনায় এখন জেন্ডাররা একসাথে কাজ করবার ওয়ার্কিং প্লেসটাতে আরও বেশি। আগে তো একসময় প্রায় ছিলই না, এটা এবং ক্রমশ বাড়ছে। এবং কিছু কিছু পেশায় রাত্রেবেলা একসাথে ডিউটি হচ্ছে এবং সহকর্মীরা আছেন। এছাড়া যেগুলি ব্যাপার আছে সেগুলি হচ্ছে হরমোনাল তো পরিবর্তনের কথা আমরা আগেই আলোচনা করেছি। হরমোনাল পরিবর্তনের সাথে এক্সট্রা ম্যারিটালের জি 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 এই প্রশ্নটা হলো যে বিএইচপি, বেনাইন এনলার্জমেন্ট অফ দি প্রস্টেট, পুরুষের এটা হরমোন না, এটা একটা অর্গান আছে, এটা সেকেন্ডারি সেক্স অর্গান, এটা দেখা যায় না অর্গানটা। তো এটা বড় হয়, আচ্ছা, বড় হলে পারে ডিজায়ার বাড়ে কিন্তু অ্যাক্ট কমে যায়। এটা একটা সিউডো ডিজায়ার, অর্থাৎ পুরোপুরিভাবে এটা ডিজায়ার না। কিন্তু এই জন্য অন্তত আমরা যদি রিমোট এলাকাতে যাই যেখানে এক্সট্রা ম্যারিটাল স্পেসটা নাই, তারা একাধিক বিয়ে করে, গ্রামে পল্লী অঞ্চলে যাদের একটু সচ্ছলতা আছে একাধিক বিয়ে করে, এবং তারা বিভিন্নভাবে এর দোহাই সেই দোহাই ধর্মের দোহাই দিয়ে তারা ওটা জাস্টিফাই করতে চেষ্টা করে। তো এই বিষয়গুলি আমরা খুব বেশি খেয়াল করি না, যেহেতু তার বিয়ের একটা ছাপ দিয়ে এটাকে উনি লিগাল করবার চেষ্টা করেন। কিন্তু শহরে যেহেতু বহু বিবাহের প্রথাটা কম এবং একাধিক বিবাহ করতে গেলে নৈতিক ব্যাপার আছে, লিগাল একটা ব্যাপার আছে, এটা কম বিধায় এটার প্রবণতাটা বেশি এবং মূল্যবোধটা একটু ক্রমশ ঢিলা হয়ে যাচ্ছে। এবং আমরা যদি ধর্মীয় মূল্যবোধের কথা বলি, সামাজিক মূল্যবোধের কথা বলি, এগুলি অনেকটা আগের মতো থেকে একটু নড়বড়ে হয়েছে এবং এটা মনোজগতের দুপক্ষেরই এটা এক ধরনের আমরা বলবো যে পুরনো মূল্যবোধ থেকে বেরিয়ে আসতে হচ্ছে। কিন্তু এটা কখনোই দুপক্ষের জন্যই কোনো ইতিবাচক দিক না, সমসাময়িক অনেক ঘটনাতেই আমরা তার ফল পেয়েছি। জি, চমৎকারভাবে বলেছেন। অ্যাকচুয়ালি এটার সাথে আইডেন্টিটির যে ব্যাপারটা সেটাও আসলে খুব জড়িত। আমরা আইডেন্টিটিটা নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতির পর। শুধু দর্শক, একটা বিরতি নিচ্ছি, আবার সঙ্গেই থাকুন। আবারও ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে মেজর ডাক্তার খসরোজ সামাজের সাথে। ডক্টর, যেখানটায় ছিলাম আমরা, যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এটা এই বয়সে হয়, আপনি যতটুকু বললেন যে এটা যতটা বেশি মানসিক
ফিজিক্যালও একটা ব্যাপার আছে। এটা আমরা সবসময় বলে থাকি যে বিকৃত রুচির কথাই আমরা বলি, কিন্তু শারীরিকও কিছু ব্যাপার আসলে আছে, সেটাও আপনার কাছ থেকে আজকে জানা গেল। জি, আমি একটু যুক্ত করতে চাই। আমি পুরুষেরটা বলেছি, আমি সেটা এটা জি অবশ্যই অবশ্যই। আমরা জানি যে মেনোপজ একটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া এবং মেনস্ট্রুয়েশন এটা বন্ধ হয়ে যায়। এই সময়কালে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হলো কারো লিবিডো বেড়ে যায়, কারো কমে যায়, এটা হরমোন, অর্থাৎ ইচ্ছা কারো প্রকৃতি প্রদত্তভাবেই বেড়ে যেতে পারে, আবার কারো কমে যেতে পারে। কমে গেলে তার জন্য চিকিৎসকরাও কথা বলবেন, কিন্তু বেড়ে গেলে সেটা যদি সহনীয় মাত্রার অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে এটা চিকিৎসার দাবি করে। বেড়ে গেলে মানে চিকিৎসার দাবি করলে অ্যাকচুয়ালি কি ধরনের চিকিৎসা হতে পারে? এটা মনোদৈহিক চিকিৎসা, এটা নিঃসন্দেহে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়াটাই এটা। এটা কি পুরুষের ক্ষেত্রেও তাই? জি, আমি আবারও বলতে চাচ্ছি যে এটা হবে এমন কোনো কথা নেই। কারো কারো ক্ষেত্রে হয়। দুটোর কারণই আসলে মূলত অর্গানিক, অর্থাৎ তার নিজস্ব অর্গান কোনো কাজ করে। আমরা পুরুষের ক্ষেত্রে বলার চেষ্টা করছি প্রোস্টেট থেকে এটার কারণ। প্রোস্টেট এমনিতেই 40-এর পরে বাড়তে থাকে, কিন্তু এটা বেড়ে যে কারো কারো অতিরিক্ত আসক্তি বা যৌন ইচ্ছা যদি প্রকাশ পায় তাহলে পরে এটা বুঝতে হবে যে তখন এটা চিকিৎসকের কাছে যাওয়া ভালো। একইভাবে আমরা বলেছি যে মেনোপজ যদি আমাদের মা বোনদের হয়ে থাকে, তখন যদি এরকম অতিরিক্ত আসক্তি প্রকাশ পায় তখন ওনার চিকিৎসকের কাছে যাওয়া যেতে পারে। একটা চমৎকার ইনফরমেশন আপনার কাছ থেকে জানা গেল। আসলে এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের সবারই সচেতন হওয়া প্রয়োজন এবং আমাদের জ্ঞানের পরিধিও আসলে বাড়ানো প্রয়োজন। তো এবার যদি আমরা আসি যে আইডেন্টিটি ক্রাইসিস, এই আইডেন্টিটি তো অ্যাকচুয়ালি এই যে 40-এর পর থেকে বা তার আগে থেকে একটা আইডেন্টিটি তৈরি করা হচ্ছে। তো এই আইডেন্টিটির একটা ক্রাইসিসও হয় আপনি বলেছেন, এবং সেটার সঙ্গে আবার তার চারপাশের মানুষজন যারা আছে, পরিবার, বিশেষ করে পরিবার, তাদেরও কিছু দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। এই জায়গাটি সম্পর্কে যদি একটু বলেন। আইডেন্টিটিটা মূলত প্রফেশনাল, যে এই পুরো চাকরি করতে করতে উনি জীবনে একটা পর্যায়ে তার যেই চাকরিটা করুক না কেন একটা জায়গাতে উনি চলে আসেন, সেই জায়গাটা সম্মানের জায়গা। উনি যদি সর্বোচ্চ পদে নাও যেতে পারেন, কিন্তু সেটি যখন শুরু করেছিলেন নিশ্চয়ই তার থেকে একটা পরিণত জায়গা, যদি কারো দৈবাৎ কোনো দুর্ঘটনা না থাকে। তারপরে আবার যে নতুন করে শুরু করে উনি যে বিশাল কিছু হন, এটার উদাহরণ খুবই সীমিত। তো আমাদের দেশে অন্তত বা অন্যান্য জায়গাতে এখন জব মার্কেট খুব খারাপ, সুতরাং চাকরিটা বা ওনার যে লাইভলিহুড, যেটার পর উনি অর্থ উপার্জন করেন এবং তার পরিচিতি তুমি কি করো, এই দুটো তার একটা প্রায় শেষ হয়ে যায়। ফলে সামাজিকভাবে উনি তো কোনো কাজ করেন না, এক। দুই, অর্থ উপার্জনের যে সুগমটি ছিল সেটাও সীমিত হয়ে আসে। তাহলে পারে এই দুটো, আমরা যখন হাতটা বেলায় সঙ্গত কারণে আপনি কোথায় আছেন, তো দুটো প্রশ্ন খুবই স্বাভাবিক। এই সামাজিকতা বা বন্ধু মহলে যখন উনি যান, এখন কোথায় আছো, আচ্ছা কিছু করছো না, এটা খুবই নেতিবাচকভাবে উনার জন্য পড়ে। দুই হচ্ছে যে উনি তো দৈনিক বুড়িয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবে, কথাটা হচ্ছে বয়সের ছাপ পড়ছে, এটা বলাটা ভালো। তাতে যে বলেছে যে আমরা কুচকে যাচ্ছে, চুলের রং পাকা হয়ে যাচ্ছে, এটা যদি উনি না নিতে পারেন আইডেন্টিক্যাল, এখন তিনি বুড়ো মানুষ, এটা তো প্রকৃতি তাকে তো পূর্ণতা দিচ্ছে আরো। মিডল এজ ক্রাইসিস বলতে আমাদের আলোচনাটা আমি এভাবে নিয়ে এসেছি যেন সবাই বোধহয় ক্রাইসিসেই পড়ে, এর ভাষা হয়তো ইতিবাচক দিক না। প্রত্যেকটা বয়সটা একটা সংখ্যা এবং প্রত্যেকটা বয়সের সৌন্দর্য যুগপৎভাবে আছে। শিশুকে যদি আমি বলি, শিশুরও কিন্তু ক্রাইসিস আছে, বাবা মাকে না পাওয়া, ব্রোকেন ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি, কিন্তু শৈশবের আনন্দ, শৈশবের হাসি খুশি এটা যেরকম আছে, তারুণ্যের একটা সৌন্দর্য, অস্থিরতা সেটা একটা আছে। মিডল এজে যেরকম আছে, আবার জেরিয়াটিকে আছে, মানে একদম যখন মৃত্যুর মুখোমুখি 65-র ঊর্ধ্বে যখন যায় তখনও তার সৌন্দর্য হয়, তখনও তার আবার ক্রাইসিস আছে। তাহলে পারে এটা সৌন্দর্য কি? এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে স্থিতধি করে, তাকে প্র্যাকটিক্যাল করে, তাকে ঘাতসহ করে, তাকে থ্রাসটাকে মোকাবেলা করার জন্য শক্তি দেয়, তার উইজডম, প্রজ্ঞা এগুলি বাড়ে। সারা পৃথিবী সম্বন্ধে তার যে থিওরিটিক্যাল নলেজ ছিল, এবার যে উনি সরাসরি জীবনের সাথে মেশন, এটা তাকে প্র্যাকটিক্যাল করে। এবং এই যে তার ভেতরে একটা ম্যাচিউরিটি আসে, এটা পৃথিবীর সাথে উনি মিলিয়ে নিলে তাকে আরও সুন্দর দেখানোর কথা, এবং এটা মনের সৌন্দর্যের সাথে তার শিক্ষাগত সৌন্দর্য, এটা তাকে আরও পরিপূর্ণ হওয়ার কথা ছিল। এটা উনি আসলে কাকে রাখবেন এটাই বিফল করে। তো আমাদের এইটা প্রোগ্রামের আসলে কি থিম, আমরা কি মেসেজটা দিতে পারছি, আমাদের ইচ্ছা শক্তিটাকে প্রবল করতে হবে। আমাদেরকে একসময় চাকরি শেষ হয়ে যাবে, অর্থ সুগমটা হয়তো সংক্ষিপ্ত হবে, কিন্তু ওই যে বয়সের যে অভিজ্ঞতা,
এটাকে আমাকে ঘাতসহ করে এটাকে আমাকে ইতিবাচকভাবে নিতে হবে। আর যে পরিবারের প্রতি আমার দায়বদ্ধতা, সেটি তো আমাকে শুধুমাত্র অর্থমূল্য দিয়ে হবে না। আমি তাকে সময় বেশি দিব, আমার সন্তানকে আমি নিজে গড়বো, আমি তাকে পড়াবো দরকার হলে পারে, বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো কিছু করব। আমার মা বাবা বা আমার ভাই বোনের প্রতি যে দায়বদ্ধতা, এটা তো শুধু অর্থ দিয়ে না, তাকে আমার বুদ্ধি, মেধা, প্রজ্ঞা, সর্বোপরি সময় দিয়ে। আমি হয়তো সারা জীবন চাকরি করেছি, তখন আমি মা বাবাকে সময় দিতে পারি নাই, আমার বদলি চাকরি, আমি এখানে ওখানে ঘুরেছি, তাহলে এবার আমি মাকে বেশি সময় দিব। আমার অন্যান্য বন্ধু বান্ধবদের বিষয়ে এখন যেটা আমাদের কালচারটা, এটা খুবই ইতিবাচক কালচার। সেটা হচ্ছে পুরনো বন্ধুদেরকে ফিরিয়ে আনা, তাদের সাথে একটা সোসাইটি করা, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ করা, গ্রুপ করে আজকে একটা G2G করা, এইগুলি কিন্তু খুবই ইতিবাচক দিক। অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটা আনন্দময় পরিবেশ তৈরি করতে হবে। আনন্দময়টা আপেক্ষিক, নিঃসন্দেহে কাছের মানুষই হচ্ছে আনন্দ দিতে পারে। প্রত্যেকের আনন্দের মানুষ আপেক্ষিক। কারো হয়তো ছোটবেলার বন্ধু তার সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদেরকে নিয়ে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে আপনার কাছ থেকে যেটা জানছি সেটা হচ্ছে যে এই বয়সের একটা সৌন্দর্য আছে, এবং আপনি অনেকগুলো দিক বললেন যে তার উইজডম, তার অভিজ্ঞতা, এবং এই সব কিছু মিলে তার সেই সময়ের যে স্টেবিলিটি, একটা মানসিক যে স্থিতি, সেই স্থিতিটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা অভিজ্ঞতা থেকেই আসলে এসেছে, তার জ্ঞান থেকেই প্রসূত হয়েছে। তো সেই জায়গাটি হচ্ছে এই মধ্য বয়সের সবচেয়ে বড় শক্তি, ঠিক তাই, তাই না? এবার যদি একটু আসি যে মধ্য বয়সের এই যে ক্রাইসিস, অসংখ্য ক্রাইসিস, সেখান থেকে আসলে উত্তরণের উপায় কি? সৌন্দর্যগুলো আছে, আপনি বললেন যে এই সৌন্দর্যগুলো আমরা মনে রাখবো, আমরা যত সম্ভব যদি মেনে নিতে পারি যে আমার এই পরিবর্তনগুলো হচ্ছে এবং এগুলোই স্বাভাবিক, সেটা খুব হেল্পফুল। আর কি করা যেতে পারে? জি, আপনি যথাযথ বলেছেন যে উইল পাওয়ারটা অত্যন্ত, আর মোটিভেশনটা, ওনার ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমার এরকম বয়স হবে, কিছু জটিলতা হতে পারে, সেখান থেকে আমাকে উঠে আসতে হবে। স্বাস্থ্যের কথাকে আমি গুরুত্ব দিয়েছি অত্যন্ত। স্বাস্থ্য ভেঙে গেলে আসলে আর কোনো কিছু রিকভারি করা, আপনি যদি বারবার হাসপাতালে যেতে থাকেন তাহলে ওনার ওই অর্থনৈতিক কষ্ট, স্বাস্থ্য কষ্ট, অন্যান্য পরিবারে তার প্রভাব পড়বে। আর যেটি করতে হবে সেটা হচ্ছে এত কিছুর পরেও ধর্মীয় ব্যাপারটিকে আমরা খুব ইতিবাচকভাবে দেখি। তিনি একটা মূল্যবোধের ভেতর দিয়ে স্রষ্টার কাছে উনি সমর্পণ করলেন, ওটার ভেতর একটা গভীরতা আছে, এখানে উনি যান। এই সব কিছু মিলিয়ে যদি এত কিছুর পরেও বলেছি কাছে যদি না হয়, তখন আর বুঝতে হবে যে এই ক্রাইসিসটা শুধুমাত্র এই উপদেশগুলি যথেষ্ট নয়। তখনই তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, এবং প্রেফারেবলি সাইকিয়াট্রিস্ট, মনোজগতে মানসিক চিকিৎসা যারা করেন তাদের কাছে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং সাইকিয়াট্রিস্ট ইউজুয়ালি দুটো ফেজে ওনারা চিকিৎসা করেন, নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, ঔষধ ব্যতিরকে আমি যে কথাগুলি বললাম, ওনারা আরও প্রফেশনালি ওনারা এই কথাগুলি বলেন, তার ডাজ অ্যান্ড ডোন্টস দিয়ে দেন, হয়তো কাউন্সেলিং করেন, তার জন্য একটা সময় আছে, সাইকোলজিস্টদেরও কাউন্সেলিংয়ের দরকার হতে পারে। এই সব ক্ষেত্রে ওনারা যদি মনে করেন সেই ক্ষেত্রে এইটার জন্য পরিপূরক কিছু ঔষধ আছে, সেই ঔষধগুলিও ওনারা সাথে সাথে প্রেসক্রাইব করেন। অর্থাৎ কাউন্সিলিংও লাগতে পারে, সাথে সাথে ঔষধপত্রও লাগতে পারে। চমৎকার। তার মানে এই মিডল এজ ক্রাইসিসকে ডিল করবার জন্য অনেক সময় ডক্টর মানে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন বা সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়াও যেতে পারে, সেই মেসেজটাও আমরা আমাদের দর্শকদেরকে দিচ্ছি। তো এই জায়গাটিতে আসলে পরিবার যারা, তাদের ভূমিকা কি হওয়া প্রয়োজন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যাটা হয় আমাদের দেশে তো দম্পতিদের বয়সে পার্থক্য তেমন থাকে না। আমরা বাইরের দেশে দেখি যে অনেক পার্থক্য থাকতে পারে। আমাদের প্রচলিত কালচার বলছে যে দম্পতিদের পার্থক্য 5 বছরের হয়। একজনের যদি 55 হয় আর স্ত্রী বয়স 50 হয়, আমি বলতে চাইছি দুজনই একই সাথে মিডল এজ ক্রাইসিসে পড়বে। তাহলে ইনার ক্রাইসিস করবার জন্য উনি যে স্থিতিস্থাপকতা বা পাশে থাকবেন, উনি নিজেই ক্রাইসিস আক্রান্ত দুজনই। ফলে দুজনই খিটখিট হয়ে যাচ্ছেন। একজন যে আরেকজনকে সহযোগিতা করবেন ক্রাইসিস থেকে বের হয়ে, না ঘেরাটোপে পড়েন এবং একজনকে দোষারোপ করতে থাকেন, যে ব্লেম গেমে চড়ে। যে পরিবারের ছেলেটা পড়াশোনা কম করছে, বাবা বলছেন যে তুমি মা তো ভালো করে যত্ন নাও না, মা বলছেন যে হ্যাঁ তুমি তো তোমার মতো হয়েছে, তুমি বাইরেই থাকো, তুমি তো বাচ্চাকে সময় দাও না। ওই বাচ্চার সামনেই বাচ্চাকে নিয়ে ঝগড়া করতে করতে এমন পর্যায়ে যায় যেটা এটার প্রভাব বাচ্চার উপর পড়ে এবং বাচ্চা খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে, এবং বাচ্চার ভেতরে কখনো কখনো ফিলিং অফ গিল্ট তো ঢোকেই, কখনো কখনো আত্মহত্যার প্রবণতাও ঢোকে। তো এই জন্য এই সময়গুলিতে আমি বলেছি যে
উইল পাওয়ারটা খুব যথেষ্ট থাকতে হবে। এবং যদি দেখা যায় যে এটা তো না ভালো হচ্ছে, এই দম্পতি একসাথে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়াটাই সবচেয়ে ভালো হবে। দারুণ। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে নেব আমরা, ফিরে এসে আবার শুনবো যে কিভাবে নিজের যত্ন নেব আমরা মিডল এজে। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে মধ্য বয়সের ক্রাইসিস নিয়ে মেজর ডাক্তার খসরোজ সামাদের সাথে। বিভিন্ন ক্রাইসিস নিয়ে আলোচনা করেছি এবং আপনি মধ্য বয়সের অনেক সৌন্দর্যের কথাও বলেছেন, অনেক শক্তির কথা বলেছেন। এবার আমরা যদি এখানে একটু আসতে চাই যে এই যে মধ্য বয়স 40 থেকে শুরু করে 65, এই মধ্য বয়সটিকে আমরা এই ক্রাইসিসগুলোতে যাতে না পড়তে হয় সেজন্য কিভাবে আমরা নিজেদের যত্ন নিতে পারি? জি, যত্নগুলি অনেকটা পর্বে পর্বে আছে। একটা হচ্ছে ব্যক্তিগত পর্বে, আচ্ছা, পারিবারিক পর্বে, সামাজিক পর্বে এবং রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পর্বে। ব্যক্তিগত পর্বে প্রথম কথাটা আমি খুব বারবার বলার চেষ্টা করেছি, শারীরিক সুস্থতা। আচ্ছা, যদি কেউ বড় রকম অসুস্থ হয়ে যান তাহলে তার পৃথিবীতে তার অর্থ, তার খ্যাতি, তার প্রতিপত্তি তাকে টানবে না। হাসপাতালে একটা মুমূর্ষ মানুষ, সে শুধু চায় যে আমি সুস্থ হয়ে যেন বাড়ি যাই। ঠিক একইভাবে যিনি তার দিনে 8টা-10টা করে ওষুধ খান, তার পালস, তার হাইপার টেনশন, তার ডায়াবেটিক, এগুলি অসুখ হয়ে গেলে এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা করো না, এত বেশি রেস্ট্রিক্টেড মেকানিক্যাল একটা লাইফ উনি চলে যান, একটা অলিখিতভাবে গৃহবন্দী লাইফ উনি করেন। তাহলে পারে তার এই যে পৃথিবীর যে আনন্দ, অথবা তার এই যে পৃথিবীকে আনন্দ দেওয়ার যে ভিতর থেকে স্পৃহা, আনন্দ পাওয়া এবং আনন্দ দেওয়া দুটো স্পৃহাই ওনার বন্ধ হয়ে যায়। তো এই শরীরের যত্নটা নেওয়ার জন্য কি কি করা প্রয়োজন? জি, একটা হলো খাদ্য নিয়ন্ত্রণ। আচ্ছা, আমরা একটু বলার চেষ্টা করেছি যে আমরা প্রচলিত অর্থে যেগুলোকে ভালো খাদ্য বলি না, জাঙ্ক ফুড, পিৎজা, বার্গার, হটডগ, এইগুলি আসলে খুব বেশি নিউট্রিশন দেয় না। কোলা জাতীয় খাবার, তার থেকে কিছু না, আমাদের দেশীয় সাদামাটা ফলমূল, আমাদের 12 মাসে ফলমূল হয়, এই দেশীয় ফল প্রচুর পরিমাণ আমাদের নিউট্রিশন দেয়। এগুলি সুলভ, মোটামুটি দামও সহনীয়, এবং এতে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, এবং এইজিং প্রসেসকে সে কমায়। আচ্ছা, তো এই এইজিং প্রসেস তার বার্ধক্যজনিত যে এগুলি, এই স্ক্যাভেঞ্জিং প্রপার্টি আছে, অর্থাৎ ফ্রি র্যাডিক্যালস প্রপার্টি আছে। আমি আরও সহজ করে বলবার চেষ্টা করছি, বার্ধক্যকে কমানোর সে চেষ্টা করে, অর্থাৎ 50 বছর বয়সকে যেন অন্তত কম দেখায় এবং তার শরীরের ইন্টারনাল অর্গানও যেন ভালো থাকে, এই ফলগুলি সহযোগিতা করে। আর যে খাদ্যগুলি আমরা আলোচনা করলাম সেটা আবার উল্টো, তার বার্ধক্যকে ক্রমশ বাড়িয়ে দেয়। যারা ধূমপান করেন, এটা একটু ভয়ঙ্কর ব্যাপার। এমন কোনো অর্গান নাই যে এই সিগারেট আসক্তি তাকে ক্ষতির দিকে নেয় না। অ্যালকোহল যারা পান করেন তারা এরকম হতে পারে। অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, আমরা বলেছি, যিনি একাধিক পরকীয়াতেও লিপ্ত আমরা অনেক সময় দেখতে পাচ্ছি, যিনি সার্বক্ষণিক মোবাইলে থাকেন, স্মার্টফোনে থাকেন। ডেফিনেটলি। তার মানে আপনি বলছেন যে শরীরের যত্নটা খুব ফোকাস করে করতে হবে এবং সেখানে শরীর চর্চা খুব জরুরি, রাইট? জি, আমাদের শরীর চর্চা বললেই অনেক কিছু ভেসে আসে, যে আমি একটা জিমে যেতে হবে, বাবা আমার তো অর্থ নাই, ওইরকম জিমে আমি যেতে পারবো না, ওরা তো এত টাকা চায়, অত কিচ্ছু জিম লাগবে না। আমি, আমার 2টো পা আছে আল্লাহ তাআলা দিয়েছে, আমি দৈনিক 30 মিনিট তো আসলে কিছুই না, 24 ঘন্টায় একদিন, তার হচ্ছে যে মাত্র 1 ঘন্টারও অর্ধেক, মানে 48 ভাগের 1 ভাগ আমি শুধু খালি পায়ে হেঁটে আসি না কেন, মানে কিচ্ছু না, আমার ঘরের ভেতরে যদি হাঁটি। আচ্ছা, ওই আজকে বৃষ্টি হলো, এগুলি অজুহাত দিয়ে আমি নিজেকে আসলে ডেপ্রাইভ করি, আজকে না কালকে যাব, আজকে, এবং কোনো অর্গানাইজ টাইম নাই। অর্থাৎ আজকে যদি আমি সকালে সময় পেলাম ভালো, আরেকদিন আমাদের মাথায় ঢুকে আছে সকালেই তো হতে হবে, আমি পাচ্ছি না, তাহলে আমার বিকালে করতে হবে, না পারলে রাতে হোক, কিন্তু যেন আমি অন্তত 30 মিনিট ফ্রি অ্যান্ড অ্যাক্সেস, কোনো আমার ইনস্ট্রুমেন্ট দরকার নাই, এটা হচ্ছে মিনিমাম। আমরা যদি পারি, যার অর্থ ব্যয় করার সামর্থ্য আছে বা এলিট পরিবার থেকে আসে, তাদের ক্ষেত্রটা ভিন্ন। আমি আমাদের সর্বস্তরের জনতার জন্য আমি বলছি যে জিমটা খুব বেশি জরুরি না, খালি পায়ে হাঁটলে পারেই, সাধারণভাবে হাঁটলে পারেই যথেষ্ট। আচ্ছা, তো শরীর চর্চা করা খুব জরুরি, এবং আপনি বলেছেন যে খাদ্য পুষ্টিকর খাদ্য এবং সেটা নিয়ন্ত্রিত খাদ্য, সেটারও খুব দরকার আছে। আর কিভাবে নিজের যত্ন নেব আমরা? স্পিরিচুয়াল পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার একটা আদর্শিক ভিত্তি থাকতে হবে। আচ্ছা, কেউ যদি রাজনৈতিক তার মতাদর্শকে উনি বিশ্বাস করেন, কিভাবে সাহায্য করে আসলে? জি,
ওনার যে ব্যাক অফ দ্য মাইন্ড যে ডিপ্রেশনটা এটা কাজ করে না যদি তার একটা মতাদর্শ ভ্যালুস থাকে। উনি একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, এটাকে উনি খুব ভালোভাবে দেখেন। তিনি ভাবতে চান যে এই দেশে গরিব থাকবে না, ওনার মতো করে এটা ভাবেন, যুক্তিতর্ক দাঁড় করান, এটা থাকুক না কেন, কোনো সমস্যা নাই। উনি ভায়োলেন্স তাহলে হবে, কিন্তু তার মতাদর্শকে উনি লালন করেন। এই জন্য উনি ব্যাপক তার পাঠচক্র আছে, তার বন্ধুদেরকে তিনি এই রাজনৈতিক মতাদর্শের কথা বলেন, এটা নিয়ে তিনি চর্চা করেন, পড়ালেখা করেন, গবেষণা করেন। তিনি মুক্তিযুদ্ধকে নিয়ে ভাবতে পারেন, আরেকটা রাষ্ট্র কীভাবে গঠনমূলক, এগুলো তার ক্ষেত্রটি ইউনিক। একটা মানুষের তার একটা চিন্তার জগতে এক হবে না, কিন্তু আমি বলতে চাইছি যেটাতে প্রজ্ঞা আছে, যেটাতে গঠনমূলক, উনি এখানে উনি চর্চা করলে পরে এটা অনেকটাই তাকে অকুপাই করে রাখবে, ব্যস্ত করে রাখবে। আবার যারা ধর্মচর্চা করেন উনি থাকুক না, এবং ওনার ধর্মচর্চাটাও উনি যে ধর্মের হোক না কেন, আমি এটা ইররেসপেক্টিভ অফ দি রিলিজিয়ান বলি, তার কাস্ট আলাদা হতে পারে, তার চিন্তার জগৎটা আলাদা করতে পারে, কিন্তু আমি যেটা বলছি যে ইতিবাচক চিন্তার ভেতরে তাকে থাকতে হবে। ইতিবাচক চিন্তা, সেটা ইতিবাচক আদর্শ চিন্তাই কথা। আচ্ছা, এবং সেটাই মানসিক যত্নের একটা দিক বলছেন। তো এই জায়গাগুলোতে অনেক সময় এটা হয় যে 40 থেকে 65 পর্যন্ত যেতে তো অনেকগুলো ধাপ পার হতে হয়, একটা প্রচণ্ড ব্যস্ততার সময়ও আসলে এখানে চলে আসে। একটা মানুষ যে প্রফেশনে আছে তার একটা মানে কাজের পিক একটা টাইমে সে থাকে, প্রচণ্ড ব্যস্ত। যিনি গৃহিণী আছেন তারও হয়তো তখন ছোট ছোট বাচ্চা, সেই বাচ্চাদেরকে নিয়ে তার অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। তো এই জায়গাটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা, যে আমি নিজের জন্য কখন সময় বের করব এবং কিভাবে করব, এবং ওই অজুহাতটি সবচেয়ে বেশি দেন। অজুহাতই বলবো এটা, আপনি বলেছেন যেহেতু আমি একটু পারমিশন পেয়ে গেছি অজুহাত শব্দটি আনবার, যে এটা অ্যাকচুয়ালি একটা অজুহাত হিসেবে আসে, কিন্তু এটা আবার আমরা ফেলেও দিতে পারছি না। তো এই জায়গাটি সম্পর্কে যদি একটু বলেন যে কিভাবে আমরা এখানে কি বলতে পারি নিজেকে এবং কিভাবে সময় বের করব নিজের জন্য। জি, ধন্যবাদ। আসলে 40টাকে আমরা ডেডলাইন ধরছি না, তো জি বারবার বলার চেষ্টা করছি 65। এবং আপনি খুব সুন্দর বলেছেন যে এটা তো আসলে অনেক বড় একটা সময়। তো যারা ক্যারিয়ার বিল্ড আপ করেন, যে এই প্রফেশন সুনির্দিষ্টভাবে ক্যারিয়ার দৃশ্যমান যে আমি ওই জায়গাটাতে যাব, তো এটা তো এক পেশা থেকে এক পেশার ভিন্নতা থাকবে। তো এক একটা পেশার ক্যারিয়ারে এক একটা লেভেল থাকে, এবং সবাই যে একই মেধা সম্পন্ন এমনটি হবে না, সবার যোগ্যতা স্কিলনেস একই রকম হবে, একরকম হবে না, সবাই সুযোগ আবার একসাথে পাবেন এমনটি হবে না। কিছু অর্থনৈতিক হয়তো পড়বার জন্য বা এগুলো ব্যয় করার ক্ষমতা সবার থাকবে না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি ছোট করছি না, যিনি কেরানি চাকরি করেন আমার ওই ভাইটি, তিনিও তো স্বপ্ন দেখেন যে আমি এই পর্যায় পর্যন্ত যাব, এবং প্রত্যেকটা পেশাতে তার একটা টার্গেট থাকে। তো এখন যেহেতু জব মার্কেটটা বড়, মানে আমি এইজের ক্ষেত্রে বলছি, 40-এ সাধারণত কোনো চাকরিরই শেষ হয় না, হয় সরকারি চাকরি তো 59 সীমা বেঁধে দেওয়া হয়েছে, এবং বেসরকারি চাকরির কোনো রিটায়ারমেন্ট বলতে নাই। যদি হাইলি স্কিল্ড, আমি খুবই প্রাসঙ্গিক আমার পরিবারটা আমি টানতে চাই। আমার বাবা 74 বছর পর্যন্ত চাকরি করেছিলেন, এবং তারপর ওনার কোভিড হয়ে গেল। তো আমরা তখন ওনাকে হাসপাতালে ছাড়িয়ে নিয়ে আমি বলেছি না আর বাইরের মানুষের সাথে ইন্টারাকশন না, উনি বলেছেন না আমি চাকরি করব। তা আমি বলতে চাচ্ছি যে উনাকে আমি সাধারণ হিসেবে একটা ধরি, 74 পর্যন্ত খুব স্কিললেস নিয়ে উনি একটা চাকরি করেছেন। তো এটা অনেকের ভেতরে এটা থাকতে পারে। তাহলে পারে ওনারা যদি কেউ চাকরি করে, তার জন্য যদি তার একটা বার্ডেন না হয়, তার যদি শরীর না হয়, উনি দীর্ঘদিন থাকতে পারেন। সেটা চাকরি কেন, তার যদি ব্যবসা হয়, অর্থাৎ মানি আর্নিং তার যে সিস্টেমটা আছে, উনি যদি সেটাতে আরও দূরে যেতে চান, তাকে অবধারিতভাবে টেনে হিচ্ছে তোমার বয়স হয়েছে তুমি আজকে বিশ্রামে যাও, এটি বলবার দরকার নাই। চিকিৎসক যদি দেখেন যে শারীরিকভাবে ফিট, ওনার কোনো জটিলতা হচ্ছে না, এই স্ট্রেসটাও নিতে পারছেন, ঝুঁকিটা নিতে পারছেন, শারীরিক পরিশ্রমটা নিতে পারছেন, তাহলে পরে এটা আর একটু বেশি হতে পারে। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে যিনি যত বেশি শারীরিকভাবে নিজেকে মেনটেন করেছেন, মানসিকভাবে মেনটেন করেছেন, তার কর্মদক্ষতা তত বেশি দীর্ঘ সময় তিনি পাবেন। এবং তার মানে আমাদের মূল মেসেজটি হচ্ছে যে নিজেকে যত্ন করার কোনো বিকল্প নেই। 40 থেকে শুরু করে মানুষ নিজেকে যদি আমরা যত্ন করতে পারি, তাহলে আমাদের ক্রাইসিসগুলো আমরা কমাতে পারবো, এবং এই কর্মদক্ষতা বা এই যে আইডেন্টিটি, সেটাও আমরা অনেক বেশি প্রলং করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর খসরোজ সামাদ আজকে এই চমৎকার আলোচনার জন্য। আজকের অনুষ্ঠান এখানে আমাদের শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, শেষ করব আজকের আয়োজন। আশা করি আগামী পর্বেও আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।